সরাসরি শুরু করা যাক। যারা বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই পলিসি বিশ্লেষণটি আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে পারে। আজ আমরা আলোচনা করব অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেমের লেখা প্রথম আলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলের উপর ভিত্তি করে তৈরি একটি পলিসি ব্রিফ। মূল বিষয় হল বাংলাদেশি ডায়াসপোরা বা প্রবাসীদের কিভাবে জাতীয় উন্নয়নের মূল স্রোতে আরও কার্যকরভাবে যুক্ত করা যায়। একটা দেশের কাঠামোগত অগ্রগতি বুঝতে হলে এ ধরনের পলিসি অ্যানালাইসিস আয়ত্ত করাটা একদম অপরিহার্য। তো পুরো আলোচনাটাকে আমরা 5টি মূল পিলারে সাজিয়েছি। প্রথমে জানব ডায়াসপোরার প্রেক্ষাপট, এরপর দেখব আমাদের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো, তারপর আলোচনা করব কিছু দারুণ বৈশ্বিক মডেল নিয়ে, সেখান থেকে আসবে কৌশলগত পলিসি সুপারিশমালা এবং সবশেষে জানব রাজনৈতিক আবশ্যকতা সম্পর্কে। এই 5টি ধাপাসহে যে কোনো পলিসি অ্যানালাইসিস মাথায় গেঁথে নেওয়ার জন্য একটা পারফেক্ট মেন্টাল সিলেবাস। চলুন তাহলে প্রথম ধাপে ঢোকা যাক, বাংলাদেশি ডায়াসপোরার প্রেক্ষাপট এবং এর ব্যাপ্তির সংজ্ঞায়ন। এখন পরীক্ষার খাতায় বা যে কোনো পলিসি আলোচনায় একটা পার্থক্য একদম ক্লিয়ার থাকতে হবে। সাধারণ নন রেসিডেন্ট বাংলাদেশি বা এনআরবি আর ডায়াসপোরা কিন্তু এক জিনিস নয়। এনআরবি বলতে সাধারণত বোঝায় যারা অস্থায়ীভাবে কাজের বা পড়াশোনার জন্য বিদেশে আছেন, কিন্তু বাংলাদেশি ডায়াসপোরা বলতে বোঝায় একটা স্থায়ী আন্তঃপ্রজন্ম জনগোষ্ঠীকে। হয়তো তারা বিদেশে স্থায়ী হয়েছেন, সেখানকার নাগরিকত্ব পেয়েছেন, এমনকি তাদের পরবর্তী প্রজন্মের জন্মও সেখানেই হয়েছে, কিন্তু মাতৃভূমির সাথে তাদের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক নাড়ির টান আজও অটুট। এই পার্থক্যটা বোঝা ভীষণ জরুরি, কারণ এই দুই শ্রেণীর জন্য পলিসি অ্যাপ্রোচও হবে সম্পূর্ণ আলাদা। এবার একটু সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। অবাক হতে হয় ভাবলে যে বর্তমানে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন, আর এর মধ্যে প্রায় 40 লাখ মানুষ বিশ্বের 162টি দেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করছেন। নর্থ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, এমনকি সাউথ আফ্রিকাতেও ছড়িয়ে আছেন তারা। একটু ভাবা যাক, এই বিপুল সংখ্যক মানুষের অর্জিত দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা আর প্রযুক্তিগত জ্ঞান যদি আমরা সঠিকভাবে দেশের কাজে লাগাতে পারতাম, এটা শুধু রেমিটেন্সের অঙ্কের চেয়ে বহুগুণ বড় একটা ব্যাপার হতো, তাই না? এবার আসা যাক দ্বিতীয় অংশে, আমাদের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বর্তমানে কেমন আছে। দেশে এই মুহূর্তে কি কি কাঠামো আছে সেটা জানাটা উত্তরের ভিত্তি মজবুত করার জন্য দারুণ কাজে দেয়। 2001 সালে গঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে মূল ভূমিকা রাখছে। এর সাথে শ্রমিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য আছে বিএমইটি এবং জনশক্তি রপ্তানিতে কাজ করছে বোয়েসেল। এছাড়া প্রবাসীদের যে কোনো বিপদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করছে, আর দেশে ফেরা কর্মীদের পুনর্বাসন ও জামানতবিহীন ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। পরীক্ষার খাতায় দেশের বর্তমান সক্ষমতা বোঝাতে এই নামগুলো একদম ঠোঁটস্থ থাকা চায়। আমাদের 3 নম্বর ধাপটা খুবই ইন্টারেস্টিং, বৈশ্বিক ডায়াসপোরা সম্পৃক্তকরণ মডেল বা তুলনামূলক আলোচনা। বিশ্বের অন্য দেশগুলো কিভাবে এই কাজটা করছে সেটা দেখা যাক। লেবাননের মডেলটা একটু খেয়াল করলেই দেখা যায়, তারা দারুণ একটা ডুয়েল অ্যাপ্রোচ বা দ্বৈত নীতি নিয়েছে। তারা বড় বিনিয়োগ আর তৃণমূলের উন্নয়নকে একদম আলাদা করে ফেলেছে। লেবানন বিজনেস নেটওয়ার্ক কাজ করে বড় পরিসরের অর্থনীতি নিয়ে, যেখানে প্রবাসী ব্যবসায়ীরা দেশের মূল খাতে বিনিয়োগের সুযোগ পান। অন্যদিকে ইউএনডিপির পার্টনারশিপে তৈরি লাইভ লেবানন হচ্ছে একেবারে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সাধারণ প্রবাসীরা সরাসরি তাদের এলাকার কোনো স্কুল, হাসপাতাল বা পরিবেশ রক্ষা প্রকল্পে ছোট ছোট ফান্ডিং করতে পারেন। মানে ডায়াসপোরা এনগেজমেন্ট যে শুধু কোটি টাকার ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা তার একটা চমৎকার প্রমাণ। দক্ষিণ আফ্রিকার কৌশলটা আবার একটু অন্যরকম, কিন্তু সাংঘাতিক কার্যকর। তারা মূলত নেটওয়ার্কিংয়ের ওপর জোর দিয়েছে। একদিকে সাউথ আফ্রিকান ডায়াসপোরা নেটওয়ার্ক বা SADN দেশীয় নতুন উদ্যোক্তাদের সাথে প্রবাসী সফল ব্যবসায়ীদের লিঙ্ক করে দিচ্ছে, যেন তারা সহজে আন্তর্জাতিক বাজারে ঢুকতে পারে। আর অন্যদিকে আছে সানসা বা সাউথ আফ্রিকান নেটওয়ার্ক অফ স্কিলস অ্যাব্রড। এটা কোনো টাকা পয়সার নেটওয়ার্ক নয়, এটা পুরোপুরি জ্ঞানভিত্তিক একটা প্ল্যাটফর্ম। বিদেশে থাকা বিজ্ঞানী, গবেষক বা দক্ষ পেশাজীবীরা এর মাধ্যমে নিজ দেশের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরে কাজ করছেন। মেধা পাচার বা ব্রেন ড্রেনকে ঠেকানোর দারুণ একটা উপায়। আর আমাদের প্রতিবেশী দেশ ভারতের মডেলটা বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ, একেবারে 360 ডিগ্রি অ্যাপ্রোচ। শীর্ষ পর্যায়ে যোগাযোগের জন্য তারা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সংলাপের জন্য করেছে গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিল। নাগরিক সুবিধা দিতে নিয়ে এসেছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, যা প্রবাসীদের আজীবন মাল্টিপল এন্ট্রি ভিসা আর অর্থনৈতিক সুবিধা দেয়। বিপদে পড়লে দূতাবাসের জরুরি সহায়তার জন্য আছে ওয়েলফেয়ার ফান্ড। তবে সবচেয়ে দারুণ উদ্যোগ সম্ভবত নো ইন্ডিয়া প্রোগ্রাম, যার মাধ্যমে বিদেশে বেড়ে ওঠা ডায়াসপোরা তরুণদের শেকড়ের সাথে পরিচিত করতে ভারতে আনা হয়।
একটা নিখুঁত পলিসি ফ্রেমওয়ার্ক ঠিক এমনই হওয়া উচিত। এখন আসব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ 4 নম্বর ধাপে, কৌশলগত পলিসি সুপারিশমালা। বাংলাদেশের জন্য আসলে কি করা উচিত? এতক্ষণের আলোচনা নির্যাসটাই হলো এই সুপারিশমালা। আমরা যদি আমাদের ডায়াসপোরাদের পুরো পোটেনশিয়াল কাজে লাগাতে চাই, তাহলে লেবাননের মতো আমাদেরও ডিজিটাল ইনভেস্টমেন্ট আর স্বচ্ছ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম দরকার। দক্ষিণ আফ্রিকার মতো মেধা স্থানান্তরের জন্য তৈরি করতে হবে জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। ভারতের মতো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সাথে প্রবাসীদের সরাসরি আলোচনার জন্য একটা গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা এখন আক্ষরিক অর্থে সময়ের দাবি। সেই সাথে মাল্টিপল এন্ট্রি ভিসাসহ ওভারসিজ সিটিজেনশিপের সুবিধা দেওয়া এবং বিদেশে বেড়ে ওঠা তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু করাটা একেবারে অপরিহার্য। এটা শুধু রেমিটেন্সের উপর নির্ভরশীলতা কমানোর পথ নয়, বরং একটা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার ব্লুপ্রিন্ট। এবার আমাদের শেষ এবং পঞ্চম ধাপ, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক আবশ্যকতা, অর্থাৎ এই পলিসিগুলোর বাস্তবায়ন কিভাবে নিশ্চিত করা যাবে। পলিসি অ্যানালাইসিসের উপসংহার টানার সময় এই বিষয়টা মাথায় রাখা ভীষণ জরুরি। অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম তার বিশ্লেষণে খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে প্রাতিষ্ঠানিক কাঠামো যতই আধুনিক হোক না কেন, রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে যদি একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট বা রাজনৈতিক অঙ্গীকার না থাকে, তবে প্রবাসীদের মধ্যে সেই কাঙ্ক্ষিত আস্থা তৈরি হয় না। ভারত বা অন্যান্য সফল দেশের মডেলগুলোতে আমরা দেখেছি যে রাষ্ট্রপ্রধানরা নিজেরাই সরাসরি প্রবাসীদের সাথে এঙ্গেজ হয়েছেন। আমাদের দেশেও ঠিক এরকম একটা আস্থার পরিবেশ তৈরি করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা উন্নয়নশীল দেশ হিসেবে শুধু আর্থিক রেমিটেন্সের আশায় বসে থাকলে আমাদের চলবে না। বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা এই ব্রেন ড্রেইন বা মেধা পাচারকে ব্রেন গেইন বা মেধা অর্জনে বদলে দিতে পারি, কিভাবে ডায়াসপোরাদের সেই প্রযুক্তিগত আর মেধাসত্ব মূলধনকে দেশের মূল কাঠামোর সাথে যুক্ত করা যায়। আশা করছি আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা সেই উত্তরগুলো গুছিয়ে লিখতে দারুণভাবে সাহায্য করবে। চিন্তা চালিয়ে যান আর এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে এক্সপ্লোর